ভূত আড্ডা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভূত আড্ডা। আমি সৌম্যজিৎ রয়েছি তোমাদের সাথে। কেমন আছো বন্ধু? আশা করছি ভালো আছো, সকলকে ভালো রেখেছো। আজকে গল্প শুরুর আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের বলছি বন্ধু, প্লিজ সকলকে একটু বলো তোমার চেনা পরিচিতর মধ্যে যেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আর শেয়ার করে। আমি জানি তুমি আছো বলেই আমি আছি। তুমি পারবে আমাদের এই চ্যানেলটিকে, এই পরিবারটিকে খুব তাড়াতাড়ি 1000 সদস্যের পরিবার করতে। আজ গল্প পাঠে এবং গল্পের সমস্ত চরিত্রে অভিনয় করেছি আমি সৌম্যজিৎ। তার কথা না বাড়িয়ে চলে যাব আজকের গল্পে। আজ তোমরা শুনবে লেখক অর্ণব কয়ালের লেখা পলাশডাঙ্গার সেই ভয়াল বাগান বাড়িটার অন্তিম পর্ব। প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সায়ন্তন বাইরে এসে দেখে হরিদা বাইরের গেটেরও একটু তফাতে দাঁড়িয়ে আছেন। সায়ন্তন হরিদাকে বলে, আরে ভিতরে আসুন না। হরিদা বলেন, না বাবু, সন্ধ্যার পরে আমি এই বাড়ির চত্বরে ঢুকবো না। আপনি একটু কষ্ট করে এসে খাবারটা নিন বাবু। কিছু মনে করবেন না, ক্ষমা চাইছি আপনার কাছে। বাধ্য হয়ে সায়ন্তন নেমে এসে হরিদার কাছ থেকে গ্লাস, প্লেট আর টিফিন ক্যারিয়ারটা নেয়। হরিদাকে তারপর সে জিজ্ঞাসা করে, আচ্ছা হরিবাবু, এখানে আশেপাশে কাছাকাছি কোথাও কোনো শ্মশান আছে? হরিদা ভ্রু কুচকে জিজ্ঞাসা করেন, কেন বাবু, কি হয়েছে? সায়ন্তন বলে, একটা পুরা গন্ধ পাচ্ছি সুন্দর একটু পর থেকে। গন্ধটা অনেকটা শ্মশানে মরা পড়লে যেমন গন্ধ ওঠে সেই রকম, তাই জিজ্ঞাসা করছিলাম। এই কথাটা শুনে হরিদার চোখে মুখে ফুটে ওঠে প্রচণ্ড আতঙ্কের ছাপ। সায়ন্তনের হাত ধরে তিনি বলেন, চলুন বাবু, কোনো কথা শুনবো না। আমার বাড়িতে রাতে থাকবেন, এখানে আর নয়। সায়ন্তন জিজ্ঞাসা করে, আরে আরে, কি ব্যাপার, একটু খুলে বলুন তো আমায়। হরিদা আতঙ্কিত গলায় জবাব দেন, এই এই পোড়া গন্ধ শয়তানের আগমনের ইঙ্গিত। একটু পরেই এখানে আগমন ঘটবে তার। একটু থেমে তিনি আবার বলেন, এই এই অশুভ জায়গায় আপনাকে থাকতে হবে না বাবু, আমার বাড়িতে চলুন। সায়ন্তন ভিতরে ভিতরে একটু ভয় পেয়ে থাকলেও মুখে একটা অবজ্ঞার হাসি এনে বলে, শয়তান আমাকে কিচ্ছু করতে পারবে না, আমার এখানে সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে যান। হরিদা হতাশভাবে সায়ন্তনের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত পদে নিজের বাড়ির দিকে চলে গেলেন। সায়ন্তন ভিতরে এসে প্লেটে খাবার ঢালে, রুটি, আলুর দম, মুরগির মাংস আর স্যালাড। একটু আগেই বানানো হয়েছে, এখনো বেশ গরম। বারান্দায় একটা টেবিল রয়েছে, ওখানেই সায়ন্তন খেতে বসে। হরিদার রান্নার হাত বেশ ভালো। সায়ন্তন তৃপ্তি ভরে রাতের খাওয়া শেষ করে। এখন জেগে থাকার প্রশ্ন অবান্তর। সারাদিন জার্নি করে সায়ন্তন বেশ ক্লান্ত। সে শুয়ে পড়ল, কিন্তু বুঝতে পারল ঘুম এত তাড়াতাড়ি আসবে না। এমনিতে নতুন জায়গায় সে এত তাড়াতাড়ি ঘুমোতে পারে না। তার উপর হরিদার সাবধানবাণী, এই পোড়া গন্ধ আর তার সাথেই শোবার ঘরের মধ্যে এই অকল্পনীয় সত্যভাব, যা এই গরমকালে
একেবারেই অস্বাভাবিক। সায়ন্তনের ব্যাগে একটা রুম ফ্রেশনার ছিল। সে ওটা বের করে ঘরে ভালো করে স্প্রে করে দিতে পোড়া গন্ধটা কমল। কখন ঘুমিয়ে পড়েছিল সায়ন্তন নিজেই বুঝতে পারেনি। হঠাৎ তার ঘুম ভেঙে যায় একটা ডাক শুনে। কান পেতে শুনল বাইরে থেকে আসছে ডাকটা। বেরিয়ে এসে দেখে হরিদা বাইরের গেটের বাইরেটাতে দাঁড়িয়ে। সায়ন্তন তাড়াতাড়ি বাইরে হরিদার কাছে এসে দেখে অবর্ণনীয় ভীত মুখ নিয়ে হরিদা দাঁড়িয়ে রয়েছেন। কাঁপা কাঁপা গলাতে ভালো করে কথাও বলতে পারছেন না। সায়ন্তন কষ্ট করেই হরিদার বক্তব্যের মানে উদ্ধার করল। হরিদা নিজের প্রাণের তোয়াক্কা না করেই এসেছেন সায়ন্তনকে ডাকতে। সে এখনই এই বাড়ি ছেড়ে বেরিয়ে না গেলে সাংঘাতিক বিপদের সম্মুখীন হবে। এই বাড়িতে রাত কাটালে সায়ন্তনের মৃত্যুও হতে পারে। সায়ন্তন হরিদাকে এর জন্য ধন্যবাদ জানালেও হরিদার সাথে গেল না। হরিদার কাতর অনুনয় শুনেও সে এই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত বদলালো না। বিফল মনোরথ হয়ে হরিদা শেষমেশ একরকম প্রাণ ভয়েই ছুটে পালিয়ে গেলেন। সায়ন্তন ঘরে এসে আবার চোখ মুখ ধুয়ে শোয়ার প্রস্তুতি নেয়। বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তখনই ঘুম আসে না চোখে। চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে সায়ন্তন। হঠাৎ বারান্দা থেকে একটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার মতো শব্দ হয়। সায়ন্তন চমকে উঠে ভাবে ঝড় এলো নাকি, কিন্তু ওর মাথার কাছের বন্ধ জানালার দিক থেকে ওই রকম কোনো হাওয়ার শব্দ আসে না। আর বারান্দার দিক থেকেও হাওয়ার শব্দটা 10 সেকেন্ড মতো পরে পুরোপুরি বন্ধ হয়ে যায়। একটু পরেই বাইরের বারান্দা থেকে ভেসে আসে এক মেয়েলি কণ্ঠের ক্রূর হা হা হাসির শব্দ। সেই হাসিতে যেন ঝরে পড়ছে ভয়ঙ্কর নৃশংসতা। আর তারপরেই বারান্দা থেকে শুনতে পায় নূপুরের শব্দ। কেউ নূপুর পরে বাইরের বারান্দা দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে। সায়ন্তন বিছানা থেকে মাটিতে নামে, আর নামার সাথে সাথেই নূপুরের শব্দটা বন্ধ হয়ে যায়। পা টিপে টিপে সে দরজার কাছে এসে যতটা নিঃশব্দে সম্ভব দরজাটা একটু ফাঁক করতেই তার নাকে আবার আসে সেই পোড়া দুর্গন্ধ, যার তীব্রতা তখন প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। বাইরের মোমবাতিটা নিভে গিয়েছে, কিন্তু জ্যোৎস্নার আলোতে সব পরিষ্কার দেখা যাচ্ছে। ধীরে ধীরে সে দরজার বাইরে আসে। মোবাইলের টর্চ জেলে বারান্দার প্রতিটি কোণা ভালো করে পরীক্ষা করে, কিন্তু কাউকেই দেখতে পায় না। ঘরে ফিরে এসে সে আবার বিছানাতে শুয়ে পড়ে। এতক্ষণে সে একটা ব্যাপারে নিশ্চিত যে হরিদা এক বর্ণ বানিয়ে কিছু বলেনি। বাড়িটাতে সত্যি দোষ আছে কিছু। 7-5 ভাবতে ভাবতে তার 2 চোখ লেগে গিয়েছিল। হঠাৎ বারান্দায় প্রচণ্ড শব্দে চমকে সে ঘুম থেকে লাফিয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে দৌড়ে বারান্দায় আসে। বারান্দায় এসে সে যা দেখে তাতে তার হৃদস্পন্দন থমকে যাওয়ার উপক্রম হয়। বারান্দার টেবিলটা উল্টে একদিকে পড়ে রয়েছে, আর একটা পায়া ভেঙে গিয়েছে। 2টো কাঠের চেয়ারের একটা বারান্দার অন্যদিকে আর একটা বাড়ির বাইরের বাগানে পড়ে রয়েছে। 3টে বালতি বারান্দাতে এদিকে ওদিকে উল্টে পড়ে রয়েছে, আর তার জলে পুরো বারান্দা জলময়। সায়ন্তন ভাবে কে করলো এসব, আর কিভাবেই বা করলো? যে এক লহমায় টেবিলটাকে এভাবে উল্টে ফেলতে পারে, 2টো চেয়ার এইভাবে ছুঁড়ে ফেলতে পারে, জল ভরা বালতিগুলো এইভাবে উল্টে দিতে পারে,
সে আর যাই হোক শরীরে প্রচণ্ড শক্তি ধরে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সায়ন্তন একটা জিনিস বুঝতে পারে না, যে এগুলো করলো সে এই অল্প সময়ের মধ্যে গেল কোথায়। বারান্দা থেকে আওয়াজ পাওয়ার পর এক লাফে বিছানা থেকে সায়ন্তন 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে বারান্দাতে উপস্থিত হয়েছে। এই অল্প সময়ের মধ্যে সে হাওয়ায় মিলিয়ে গেল নাকি? সায়ন্তন আবার ঘরে ফিরে আসে, কিন্তু আর শোয় না। চুপ করে সে বিছানাতে বসে থাকে, মনে মনে ভাবতে থাকে কি হচ্ছে এখানে। কিন্তু এসবের কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা সে খুঁজে পায় না। ঘরের মধ্যেকার সেই অস্বাভাবিক শৈত্য আর এইসব ঘটনার কোনো ব্যাখ্যা না খুঁজে পাওয়া তার শরীরটাকে যেন এক ভয়ের চাদরে মুড়ে দেয়। মিনিট 10 আর কিচ্ছু শোনা যায় না। সায়ন্তন সবে ভাবছে আবার শুতে যাবে, হঠাৎ বাইরে বারান্দায় আবার সেই নুপুরের শব্দ। সে চমকে উঠে বিছানা থেকে নামে, কিন্তু এবার নুপুরের শব্দ আর থামে না। ধীরে ধীরে সে কোনো আওয়াজ না করে দরজার কাছে এসে দাঁড়ায়। দরজাটা হালকা করে ফাঁক করে যে ভয়ঙ্কর দৃশ্য সে দেখতে পায় তা দেখে আর একটু হলে প্রাণপণে চেঁচিয়ে উঠছিল, কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নেয়। সাংঘাতিক উগ্র পোড়া গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম। তারই মধ্যে সে দেখতে পায় একটি মাঝবয়সী নারী মূর্তি। নূপুরের আওয়াজটা ওই মূর্তিটা থেকেই আসছে। ভালো করে খেয়াল করতে আবার চমকে ওঠে। মূর্তিটার মুখটা পুরে কদাকার, ডান দিকের গাল থেকে অনেকটা চামড়া পুরে কালো হয়ে ঝুলছে। পুরো শরীরটা এদিক ওদিক বিভৎসভাবে পুড়ে কালো হয়ে গিয়েছে। পরনের শাড়ি কোনো কোনো জায়গায় পোড়া কালো চামড়ার সাথে লেপ্টে রয়েছে। মূর্তিটা বারান্দা থেকে সিঁড়ি দিয়ে নামছে বাগানে। সায়ন্তন সাহস করে চেঁচিয়ে ওঠে, দাঁড়ান, দাঁড়ান, কে আপনি? মূর্তিটা থামার কোনো লক্ষণ দেখায় না। সায়ন্তন ঘরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে, দম বন্ধ করে দেখতে থাকে সবকিছু। সেই সময় আবার একটা জিনিস খেয়াল করলো, মূর্তিটা আসলে হাঁটছে না, হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে চলেছে। ধীরে ধীরে মূর্তিটা কুয়োর দিকে এগিয়ে যেতে থাকে। কুয়োর কাছে পৌঁছাতে মূর্তিটা থমকে দাঁড়ায়। ঘাড় বেঁকিয়ে কদাকার মুখটা সায়ন্তনের দিকে ফেরায়। ভয়ঙ্কর প্রতিহিংসার এক দৃষ্টিতে তাকায় সায়ন্তনের দিকে, আর একবার হেসে ওঠে হা হা করে, এক পৈশাচিক হাসি। আর তারপরেই হাওয়ায় মিলিয়ে যায়। সায়ন্তন আর ওই বাড়িতে দাঁড়ায় না। বাইরের গেট খুলে ঊর্ধ্বশ্বাসে এক দৌড়ে হরিদার বাড়ির দরজায় পৌঁছে হরিবাবু, হরিবাবু, হরিবাবু বলে ডাকতে থাকে। হরিদা তাড়াতাড়ি দরজা খুলে বলেন, আসুন বাবু, আসুন, ভিতরে আসুন। জানতাম ভয়ঙ্কর কিছু একটা হবে। আপনি সুস্থভাবে সারা রাত ওই বাড়িতে কখনোই ভালোভাবে কাটাতে পারবেন না। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিতরে আসুন বাবু। সায়ন্তনের শরীর মন আর নিতে পারে না। সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। ভয়ঙ্কর সেই রাতের প্রহর ধীরে ধীরে এগোতে থাকে শেষের দিকে। সকালে জ্ঞান ফিরতে সায়ন্তন দেখে সে হরিদার বাড়িতে। মাথার কাছে হরিদা বসে রয়েছেন। সায়ন্তন উঠতে গেলে তিনি বলেন, শুয়ে থাকুন বাবু, শুয়ে থাকুন। আপনার শরীর এখন অনেক দুর্বল। আমি একটু দুধ গরম করে দিচ্ছি, খেয়ে নিন, একটু ভালো লাগবে।
সায়ন্তন কিছু বলে না। একটু পরে হরিদা দুধ গরম করে আনলে সায়ন্তন একটু একটু করে দুধের গ্লাসটা শেষ করে। একটু সুস্থ বোধ করে আগের থেকে। হরিদাকে সে ডেকে বলে, ও হরিবাবু, কাল রাতে ওই বাড়িতে আমি এক আত্মার মুখোমুখি হয়েছিলাম। ওর ব্যাপারে আপনি যদি কিছু জানেন তাহলে আমাকে দয়া করে বলুন। হরিদা কয়েক মুহূর্ত চুপ করে সায়ন্তনের মুখের দিকে তাকিয়ে বসে রইলেন। তারপর কম্পিত গলায় ধীরে ধীরে বললেন, আসলে ওই বাড়িতে কাল আপনি যে মহিলার আত্মাকে দেখেছিলেন সে আসলে আমার স্ত্রী উমা। 6 মাস আগে ওই বাগান বাড়িতেই আগুনে পুড়ে আমার স্ত্রী মারা গিয়েছে। এই বলে হরিদা দুই হাতে নিজের মুখ ঢাকা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। সায়ন্তন কথাটা শুনে একটা ধাক্কা খায়। ভেবে পায় না কি বলে হরিদাকে সান্ত্বনা দেবে। কিছুক্ষণ পরে সে হরিদার কাঁধে একটা হাত রেখে হরিদাকে বলে, কি করে হলো এটা? কতদিন আগের কথা? হরিদা কাঁদতে কাঁদতেই জবাব দেন, এই বছরেই জানুয়ারি মাসে বাগান বাড়িতে পাড়ার সবাই মিলে একটা পিকনিকের ব্যবস্থা হয়েছিল। পাড়ার মেয়েরা সবাই রান্না বান্নার দিকটা দেখছিল, তখনই ঘটে এই দুর্ঘটনা। অসাবধানে ভুল করে শাড়িতে আগুন লেগে গিয়েছিল বাবু। হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে সবাই এসে দেখি পুরো শরীরে ততক্ষণে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। সেই অবস্থায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সে ঝাঁপিয়ে পড়ে ওই কুয়োর মধ্যে। আর কিছু করার ছিল না। বিকালের দিকে যখন মৃতদেহটা কুয়ো থেকে উদ্ধার করা হয় তখন আর কিছুই করার ছিল না। অকালে চলে যায় বাবু আমায় ছেড়ে। ওই দুর্ঘটনা আমার জীবনটা নরক বানিয়ে দিল একেবারে। চলে গেল বাবু, চলে গেল আমায় ছেড়ে না ফেরার দেশে। সায়ন্তন জিজ্ঞাসা করে, এইসব কথা তোমার দিদিমণিকে জানাওনি? হরিদা বলেন, কি করে জানাবো বাবু? তারপর থেকে তো আর ওনাদের সাথে যোগাযোগই হয়নি। আর আমি তো ফোনও ব্যবহার করি না। ওই ঘটনার পর থেকেই ওই বাগান বাড়িতে এইসব ঝামেলা শুরু। এর ভিতর এই পাড়ারই 2 জন উঠতি বয়সের ছেলে সাহস করে সবার বারণ সত্ত্বেও ওই বাড়িতে রাত কাটাতে যায়। সকালে 2 জনকেই অচৈতন্য অবস্থায় কুয়োর পাশে পড়ে থাকতে দেখা যায়। 2 দিন জমে মানুষের টানাটানির পর শেষমেশ 2 জনই সুস্থ হয়ে ওঠে। সেই থেকে সন্ধ্যার পর কেউ আর ওই চত্বর মারায় না। ওই পোড়া গন্ধ ওই বাড়ির আশেপাশে অনেকেই পেয়েছে। সায়ন্তন বলে, এসব কথা কাল আমায় খুলে বললেন না কেন? হরিদা বললেন, কি করে বলবো বাবু? কাল দিদিমণিকে বলার চেষ্টা করলাম, তিনি তো আমার কোনো কথা বলার সুযোগই দিলেন না। উল্টে আমায় 2-4 কথা শুনিয়ে দিলেন। পরিষ্কার আমায় বলে দিলেন আমি যেন আপনার মাথায় কোনো আজগুবি গল্প না ঢোকাই। এরপর আমি কি করতে পারি আপনি বলুন? সায়ন্তন আর কিচ্ছু বলে না। বাইরে এসে সুতপাকে একটা ফোন লাগায়। সুতপা ফোন ধরে হ্যালো বলতে সায়ন্তন সোজাসুজি বলে, কাল হরিদার কথা পুরোটা শুনলেই ভালো করতিস সুতপা। ফোনে সুতপার চিন্তামৃত গলা শোনা যায়। কেন, কি হয়েছে সায়ন্তন দা? সায়ন্তন কঠিন গলায় জবাব দেয়, অনেক ভয়ঙ্কর কিছু হয়েছে। কাল যা হয়েছে
হয়তো হরিদা ছিল বলেই আমি এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। এই দুনিয়াতে এখনো অনেক কিছু আছে বুঝলি, যা আমাদের জানার পরিধির বাইরে। তোদের এখন হয়তো এই বাগান বাড়িটা বিক্রির ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এখন রাখছি রে, অফিসে গিয়ে সব বলবো তোকে। এই বলে সায়ন্তন ফোনটা কেটে দেয়। পিছন ফিরে দেখে হরিদা বাইরে এসে দাঁড়িয়েছেন। তিনি সায়ন্তনকে বলেন, আসুন বাবু, একবার ওই বাড়িতে আপনার ব্যাগগুলো গুছিয়ে নিন। ওই বাড়িতে থাকতে হবে না আপনাকে, আমার বাড়িতে দিন দুই থেকে যান, কোনো সমস্যা হবে না আপনার। সায়ন্তন বলে, না হরিদা, আমার ছুটি কাটানোর মেজাজটাই এখন নষ্ট হয়ে গিয়েছে। আমি আজকেই ফিরে যাব। কিন্তু হরিদার করা দুপুরে খেয়ে যাওয়ার অনুরোধ সায়ন্তন ফেলতে পারে না। আসলে ওই কয়েক ঘন্টার ভেতরে সম্পূর্ণ অচেনা সায়ন্তনের পাশে হরিদা যেভাবে বারবার দাঁড়িয়েছেন তা ওর মন ছুঁয়ে গিয়েছে। ঘর পরিষ্কার করা, নিজের হাতে রাতের খাওয়ার ব্যবস্থা করা, রাতের বেলা বিপদে পড়তে পারেন জেনেও সায়ন্তনকে সাবধান করতে ছুটে আসা, চেতনা হারানোর পর সায়ন্তনের সেবা করা, এত কিছু হয়তো ওর অনেক কাছের মানুষও ওর জন্য করতো না। দুপুর গড়িয়ে তখন বিকেল হতে চলেছে। সায়ন্তন বেরোবার জন্য প্রস্তুত হলো। হরিদা বললেন, শরীরটা আপনার ঠিক নেই বাবু, চলুন স্টেশন অবধি এগিয়ে দিই আপনাকে। সায়ন্তন বলে, না না, তার দরকার নেই হরিদা, আমি এখন ঠিক আছি। সামনের টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নিচ্ছি। একটু থেমে সে আবার বলল, আপনাকে অনেক ধন্যবাদ হরিবাবু। আমার বিপদের সময় আপনি যেভাবে আমায় সাহায্য করেছেন তার জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সায়ন্তনের কথা শুনে হরিদার চোখ দুটো ছলছল করে ওঠে। হরিদা বলেন, সাবধানে যাবেন বাবু, নিজের খেয়াল রাখবেন। সায়ন্তন টোটো স্ট্যান্ডের উদ্দেশ্যে পা বাড়ায়। আপনারা শুনছিলেন লেখক অর্ণব কোয়ালের লেখা পলাশডাঙ্গার সেই ভয়াল বাগান বাড়িটা। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই। ফিরে আসছি আগামী মঙ্গলবার ঠিক সন্ধ্যে 6টায় আরও একটি হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।